আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আজকে আমরা দেখতে চলেছি এসএসসি পদার্থবিজ্ঞান, অর্থাৎ এসএসসি পদার্থবিজ্ঞানের ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের উপর প্রথম ক্লাস অর্থাৎ লেকচার 1। প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপের উপর প্রথম লেকচারে আজকে আমরা দেখব বিভিন্ন বিজ্ঞানীদের অবদান, বিভিন্ন বিজ্ঞানীদের আবিষ্কার এবং বিভিন্ন পদার্থবিজ্ঞানের বস্তু সম্পর্কে জানতে পারবো। তো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো চলো আমরা যাই, আজকে অধ্যায়টি শুরু করছি। প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ, যার ইংরেজিতে দাঁড়ায় ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্টস। তো আমরা যাচ্ছি, এগুলো একটু রিডিং করে নিবা। যে বিজ্ঞান বলতে এগুলো তোমার নানা বিজ্ঞানের যন্ত্রপাতি, বিভিন্ন জিনিস ঘুরে বেড়ায়, এগুলো মানে রিডিং রিডিং দিবা ক্লিয়ার, রিডিং দিবা ক্লিয়ার, অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। এগুলো সেম একই কাহিনী। রিড, নিজে নিজে পড়বা। আমি যেগুলো বলতেছি এগুলো নিজে নিজে পড়বা, কারণ এগুলো পড়লে তোমার কি অনেক কিছু বেসিক ধারণা পাবে যে বিজ্ঞান কেন, কি মানে ফিল্ড নিয়ে পড়তে পারবে। তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান। দেখো, আমাদের ভৌত রাশি পরিমাপ অধ্যায় মানে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রথম টপিকের নাম পদার্থবিজ্ঞান। এটা মাথায় রাখতে হবে, মানে মাথায় না রাখলেও চলবে। এটা কিন্তু ফার্স্ট টপিক। ওকে, তারপর আছে পদার্থবিজ্ঞানের একটা শাখা বলা যেতে পারে, এটা হচ্ছে প্রাচীনতম একটা শাখা। এগুলো আমরা পড়বো না এখন, এগুলো হালকা পাতলা আমরা এড়িয়ে যাব, কারণ এগুলো তোমরা পড়বে। এগুলো হলো সেম একই কাজ, রিডিং দিবা, কারণ এগুলো যদি যখন রিডিং দিবা তখন তোমরা ভালো মতো আরো বুঝতে পারবে। এগুলো তোমরা রিডিং দিবা নিজেরা। রিড, নিজেরা রিডিং দিবা। তারপর হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর, স্কোপ অফ ফিজিক্স। তো চলো দেখি। পদার্থবিজ্ঞান প্রাচীন শাখা এবং মৌলিক শাখা, এটা ইম্পর্টেন্ট। পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং মৌলিক শাখা, সবচেয়ে প্রাচীন বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং মৌলিক শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান। কোনটা? এই যে পদার্থবিজ্ঞান, যে বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং মৌলিক শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান। শুধু তাই নয়, বিজ্ঞানের অন্য শাখা কোনো না কোনোভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে। তাই এখানে আমরা এগুলো এখনো তোমরা রিডিং দিবা। যেসব লাইনগুলো অনেক ইম্পর্ট্যান্ট সেগুলো আমি দাগিয়ে দেব। কয়েকটি যন্ত্র উদাহরণ দেওয়া হয়েছে। জ্ঞান, এই যে এই লাইনটি ইম্পর্ট্যান্ট, যে অ্যাস্ট্রোনমি ও পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি হয়েছে। জৈব প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান মিলে গড়ে উঠেছে বায়োফিজিক্স। তারপর আছে রসায়নের শাখার সাথে পদার্থবিজ্ঞান শাখার সম্মেলনের জন্ম নিয়েছে কেমিক্যাল ফিজিক্স। ভূতত্ত্বের জন্য এখানে আছে জিওফিজিক্স, এই যে আমরা দাগিয়ে দিচ্ছি জিওফিজিক্স, এবং চিকিৎসা বিজ্ঞান পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে মেডিকেল ফিজিক্স। এক একটা তোমরা পড়বা, ইম্পর্টেন্স অনেক। এটা যে এমসিকিউ তো অনেকবার আসছে, প্রত্যেকবার এই অধ্যায় থেকে কোশ্চেন হলে এগুলো থাকবেই এমসিকিউতে। তারপর আছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, এই যে এগুলো থাকে, বলবিজ্ঞান, এগুলো। এটা মেনলি যারা এসএসসি 26 শর্ট সিলেবাস, 100% এখান থেকে প্রশ্ন হবে। ইয়েস, কারণ তোমার শর্ট সিলেবাস, এমসিকিউ তো হবে 25টাই। তাই এমসিকিউ দিতে দিতে তাদের যেন খোঁজ যখন না পাইবে তখন এই যে এগুলো দিবি, কারণ এখনো আমরা যখন ফুল সিলেবাস হলে এগুলো স্কিপ করতে পারি, কিন্তু যখন শর্ট সিলেবাস হবে তখন 100% এগুলো থেকে এমসিকিউ হয়। ইয়েস, তাই এগুলো এড়ানোর কোনো জায়গায় নেই। তোমরা আমার কথা বিশ্বাস না হলে এসএসসি 2023-এর যে শর্ট সিলেবাসের কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনটা তোমরা দেখতে পারো, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওয়েট, ওকে। এখানে আসতে, তারপর নেক্সটে আমরা যাই। এগুলো তো পড়লাম, এখানেও নিজেরা রিডিং।
রিড, নিজে রিডিং দিবা, সেম এই কাহিনী। তারপর আমরা বিভিন্ন ধরনের এগুলো ভালো মতো রিডিং পড়বা নিজেরা। এখন আমরা পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, ডেভেলপমেন্ট অফ ফিজিক্স। আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের অবদান। আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের অবদান, এটা লাগবে না তেমন। ওকে, তো নেক্সটে যাই। এই যে আদি পর্ব, গ্রিক, চীন এবং মুসলিম সভ্যতার অবদান। দেখো, এই বিজ্ঞানীদের অবদান থেকে তোমাদের 100% একটা প্রশ্ন থাকবে এমসিকিউতে। কারণ এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো গ্রিক বিজ্ঞানী থেলিস। এই যে গ্রিক বিজ্ঞানী থেলিসের নাম আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে কারণ তিনি প্রথম কার্যকরণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্র এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। এখানে তোমার এমসিকিউ থাকবেই কারণ অনেকবার এসেছে। তবে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং লুডস্টনের চৌম্বক সম্পর্কে জানতেন। বিজ্ঞানীর নাম দিয়ে অনেক সময় প্রশ্ন আসে, অনেক সময় আসে যে থেলিস কি সম্পর্কে জানতেন এবং থেলিস কি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। অনেক প্রশ্ন থাকে এমসিকিউতে। সেই সময় গণিতবিদ বিজ্ঞানীদের মাঝে পিথাগোরাস, এটা তো ইম্পর্টেন্ট আছেই, বলতেই হবে। স্মরণীয় নাম, জ্যামিতি ছিল তার, কম্পমান তার উপর মৌলিক কাজ ছিল। তোমরা দেখতে পারো যে পিথাগোরাসের উপপাদ্য নামে বিখ্যাত উপপাদ্য, যা ছাড়া ম্যাথ হয়ই না। ইয়েস, ত্রিকোণমিতি মানে পিথাগোরাসের উপপাদ্য লাগবে ত্রিকোণমিতিতে। তো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, তাকেও উল্লেখ করতে হবে যে পদার্থ বিভাজ্য একক আছে, তার নাম দেওয়া ছিল অ্যাটম। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধারণাটি প্রমাণ করার সুযোগ ছিল না। একটা আধুনিক পদার্থবিজ্ঞান ব্যবহার করা থাকে। সবচেয়ে বড় দার্শনিক, এই যে থেকে সবচেয়ে বড় দার্শনিক এবং বিজ্ঞানী অ্যারিস্টটল মাটি, পানি, বাতাস ও আগুন দিয়ে সবকিছু তৈরি হওয়ার মতবাদটি অনেক বেশি গ্রহণযোগ্য ছিল। আরিস্তারাকাস সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন। এখানে একটা তোমাদের খটকা লাগতে পারে, এই যে থেলিস কি করছে, ভবিষ্যৎবাণী করেছিলেন, আর আরিস্তারাকাস কি করছে, সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন। দুটা কিন্তু আলাদা। এখানে অনেক স্টুডেন্ট গুলায় ফেলে এবং আমিও গুলায় ফেলাইছিলাম যে ভবিষ্যৎবাণী করছে থেলিস আর আরিস্তারাকাস কি করছে, সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছেন। এই লাইনটা থেকেই কিন্তু অনেকবার বোর্ডে এমসিকিউ আসে এবং পোলাপান এটাকে টাসি খেয়ে বসে থাকে যে তোমরা তা খাবা না, কারণ তোমাদেরকে বুঝাই দিলাম যে কোন জায়গায় তোমরা আটকাতে পারো। তারপর তার অনুসারী সেলেউকাস, এই যে তার অনুসারী ছিল সেলেউকাস, যুক্তিতর্ক দিয়ে সেটি প্রমাণ করেছিলেন। যদি এই যুক্তিগুলো এখন কালের গর্বে হারিয়ে গেছে, এগুলো লাগবে না। তবে তবে তার যে কার অনুসারী, এখানে অনুসারী ছিল হলো আরিস্তারাকাসের অনুসারী। আরিস্তারাকাসকে একজন বিজ্ঞানী, তার অনুসারী আরিস্তারাকাসের অনুসারী কে ছিল, সেলেউকাস। এই নামগুলো মনে রাখতে হবে। এটা আমরা নোট হিসাবে দিব, একটা ছক হিসাবে, একটা নোট হিসাবে আমি তোমাদের দিব। তো তারপর আছে গ্রিক বিজ্ঞান এবং গণিত তার সর্বোচ্চ শিখরে উঠেছিল সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী আর্কিমিডিস। এই নামটা অনেক ইম্পর্টেন্ট, গ্রিক বিজ্ঞান এবং গণিত। এই যে আর্কিমিডিস, বিজ্ঞানী আর্কিমিডিস, তার নামটা অনেক ইম্পর্টেন্ট। তরল পদার্থের ঊর্ধ্বমুখী বল তা পঠন সূচিতে থাকে। এটা আমরা পড়বো, এটা আমরা পড়বো। যারা ফুল সিলেবাস আছে তারা এটা পাবে যে প্লবতা, তারপর বিভিন্ন ধরনের পাবে, কিন্তু যারা শর্ট সিলেবাস তারা পাবে না, কিন্তু ফুল সিলেবাসে সবাই পাবে। তারপর হচ্ছে গোলীয় আয়না সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে শত্রু যুদ্ধ জাহাজে আগুন দিয়েছিলেন কে, আর্কিমিডিস। এই যে এখানে আবার আরেকটা নাম ইম্পর্টেন্ট, সেটা হলো ইরাতেস্থিনিস, অনেক ইম্পর্টেন্ট। সবচেয়ে সেই সময়ে সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন ইরাতোস্থিনিস, সঠিকভাবে ব্যাসার্ধ বের করেছিলেন।
দেখো কতগুলো লাইন পড়ালাম, এই লাইনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এই যে প্রত্যেকটা লাইন দাগিয়ে দিয়েছি, প্রত্যেকটা লাইন মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে তোমার স্কুলে কোশ্চেন আসবে, তোমার বোর্ড পরীক্ষাতেও কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর আছে এই যে এরপর ১৫০০ বছর বিজ্ঞান চর্চা প্রায় বন্ধ ছিল, এটা একটু ইম্পর্টেন্ট আছে যে এরপর বিজ্ঞান চর্চা প্রায় বন্ধ হয়েছিল। ভারতীয় মুসলিম এবং চীনা ধারা সভ্যতা গ্রিক ধারার এই জ্ঞান চর্চাকে বাঁচিয়ে রেখেছিল। এটা আছে, এটা একটু তোমরা একটু রিডিং পড়বা। এখানে আমরা কিছু বিজ্ঞানীর নাম, যে আর্যভট্ট, ব্রহ্মপুত্র, উম, এবং ভাস্কর গণিত জ্যোতির্বিজ্ঞান অনেক মূল্যবান কাজ করেছেন। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই যে এটা, শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করার বিষয়টি ভারতবর্ষে আর্যভট্ট করা হয়েছিল। তারপর আছে মুসলিম গণিতবিদ এবং বিজ্ঞানীদের ভেতর আল খোয়ারিজমি নাম আলাদাভাবে উল্লেখ করা হয়। তার লেখা জাবির বই থেকে বর্তমান অ্যালজেব্রা নামটি এসেছিল, এটা যে অনেক ইম্পর্টেন্ট। তার লেখা আল জাবির বই থেকে বর্তমানে এই নামটি অ্যালজেব্রা নামটি এসেছে, এটাও অনেকবার এসেছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আমি 50টা এমসিকিউর মতো পরীক্ষা নেওয়ার মতো স- আহ, এখানে কোশ্চেন দিছে তোমাদের, দেখো কতগুলা, আমরা দেখো কত কিছু পড়ে ফেললাম। তারপর আছে ইবনে আল হাইয়ামকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ এমসিকিউ পেলাম, ইবনে আল হাইয়ামকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। এখানে আরেকটা আছে, আল মাসুদি বিজ্ঞানী প্রকৃতির ইতিহাস নিয়ে 30 খণ্ডে একটি এনসাইক্লোপিডিয়া লিখেছেন। আর কে আছে, আরেকটা আছে, সেটা হলো শ্যানকুও। হুম, শ্যানকুও, যে চুম্বক নিয়ে কাজ করেছেন এবং ভ্রমণের সময় তিনি কম্পাস ব্যবহার করার জন্য যে দিক নির্ধারণ করার বিষয়টি উল্লেখ করেছিলেন। কে? শ্যানকুও বিজ্ঞানী, তার নামটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। চলো আমরা নেক্সটে যাই, বিজ্ঞানের উত্থান পর্ব। এতক্ষণ পড়ছি আমরা কি, বিজ্ঞান কিভাবে এসেছে বা কোন বিজ্ঞানী কোন কিভাবে অবদান রেখেছে। তো এখন আমাদের পড়া হচ্ছে বিজ্ঞানের উত্থান পর্ব। তো চলো পড়ি বিজ্ঞানের উত্থান পর্ব। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে ইউরোপ পদার্থবিজ্ঞান জগতে একটি বিস্ময়কর বিপ্লব শুরু হয়। সময় ছিল ইউরোপীয় রেনেসাঁস যুগ। এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমি শিওর বলতেছি না যে আসবে, কিন্তু আসার সম্ভাবনা আছে, কারণ এই প্রশ্নটা হয় নাই যে ইউরোপীয় রেনেসাঁস যুগ, এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। তারপর আছে কোপার্নিকাস, বর্তমান এখান থেকেও কিন্তু এমসিকিউ আসে, হ্যাঁ, প্রত্যেকটা যে যুগের কথা বলা হয়, প্রত্যেকটা যুগে এমসিকিউর জন্য বিখ্যাত। ইয়েস, এই যে এমসিকিউ আসে, ভুইরা ভুইরা এমসিকিউ পাবা তুমি, তোমার গাইডটা খুললে দেখতে পারবা, বা যাদের ইয়ে আছে, টেস্ট পেপার আছে বা সাপ্লিমেন্ট আছে, যেটা হোক তোমার সেটা খুললেই দেখতে পারবা ভরে ভরে এগুলো এমসিকিউ দেওয়া। আর গাইডে তো কোনো কথাই নাই, এগুলো দিয়ে এমসিকিউ আছে 200-300-র মতো, এই যে ইতিহাস দিয়ে। তাই আমাদের এগুলো পড়তে হবে। সূর্য কিন্তু সৌরজগতের ব্যাখ্যা দেন, কোপার্নিকাসও কিন্তু দেন। এবং কোপার্নিকাসের ক্ষেত্রে একটা সমস্যা, সমস্যা না, কোপার্নিকাসের ক্ষেত্রে এখানে একটা কথা আছে, সেটা হলো বইয়ের প্রকাশক ধর্মযুক্তের ভয়ে লিখেছিলেন যে এটি সত্যিকারের ব্যাখ্যা নয়, শুধু একটি গাণিতিক সমাধান মাত্র। এখানে আছে কোপার্নিকাস কি করছেন, সত্যিকারের ব্যাখ্যা দেন নয়। তো তারপর আমরা দেখতে পাচ্ছি যে কোপার্নিকাস
কোপার্নিকাসের তত্ত্বটি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে পড়েছিল। গ্যালিলিও সেটিকে সামনে নিয়ে আসেন। গ্যালিলিও এখন আগমন ঘটছে গ্যালিলিওর। তিনি গাণিতিক সূত্র দেওয়ার পর পরীক্ষা করে সেই সূত্র প্রমাণ করে বৈজ্ঞানিক ধারণার সূচনা করেন। গ্যালিলিওকে অনেক সময় আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। এটা যে অনেক ইম্পর্টেন্ট এটা তোমরা জানোই না যে গ্যালিলিওকে, লাল কালি খারাপ দেখা যাচ্ছে, আমরা হলুদটাই দিই, এটা দিই। গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। সূর্যকেন্দ্রিক প্রবক্তা ছিলেন কে? প্রবক্তা হচ্ছেন গ্যালিলিও। সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা ছিলেন গ্যালিলিও। তাই কি করছে, তারে শেষ জীবন তাকে গৃহবন্দী হয়ে কাটাতে হয়। তখন মানুষ বিশ্বাস করত যে সূর্য গ্রহকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু গ্যালিলিও তার পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন মাধ্যমে প্রমাণ করেছিলেন যে তার সূর্যকেন্দ্রিক সূর্যকেন্দ্রিকই সৌর মানে সূর্যকেন্দ্রিক গ্রহগুলো ঘোরে, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে। খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউটন, এই যে এখানে একটা ইম্পর্টেন্ট নাম আছে খ্রিস্টাব্দে, যেহেতু এটা সাল উল্লেখ করা আছে, 1687 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউটন বলবিদ্যার 3টি মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন। বিজ্ঞানী নিউটন কি করেছিল? বলবিদ্যার 3টি এবং মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন। আমরা নেক্সটে পড়ব। তো আমরা তৃতীয় অধ্যায়ে পড়ব, অর্থাৎ বল অধ্যায়ের মধ্যে পড়ব নিউটনের এই বলবিদ্যার 3টি সূত্র এবং মহাকর্ষ বলের সূত্রগুলো আমরা সেই অধ্যায়ের মধ্যেই হালকা কিছু ইনক্লুডিং দেখতে পারবো। তারপর আছে এবং গতিবিদ্যার ভিত্তি তৈরি করে দেখে নিউটন, আমাদের নিউটন কি করে? গতিবিদ্যার ভিত্তি তৈরি করে দেয়। এই যে বলবিদ্যার 3টি এবং মহাকর্ষের বলের সূত্র প্রকাশ করেন। তারপর আলোক বিজ্ঞান এবং অন্যান্য, এখানে একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো আলোক বিজ্ঞান এবং অন্যান্য কাজের সাথে বিজ্ঞানী নিউটন লিবনিজের সাথে গণিত একটি নতুন শাখা কি করছে না, ক্যালকুলাস। এই ক্যালকুলাসের মধ্যে যে কতটা ইম্পর্টেন্স তোমরা তো বুঝতে পারবে না রে, মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। যে আলোক বিজ্ঞান এবং অন্যান্য আরো কাজের সাথে সাথে বিজ্ঞান নিউটন লিবনিজের সাথে গণিতের নতুন একটি ক্যালকুলাস, আচ্ছা তোমরা পুছে দিয়ে তারপর আমরা লিখি এগুলা, আমরা মুছে তারপর আমরা আবার লিখি, বেরিয়ে গেছে। এই আলোক বিজ্ঞান এবং অন্য আরো কাজের সাথে সাথে বিজ্ঞানী নিউটন লিবনিজের সাথে গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন। এগুলো কিন্তু তোমরা নিজেরা পড়লে পাগল হয়ে যাবা কিভাবে পড়বে, কিন্তু এখন আমি কি সহজ করে দিলাম। আজকে আমরা পড়বো বেশি না, আজকে আমরা এই যে এইটুকু পড়বো, আজকে আমরা এইটুকু পড়বো, যেহেতু এখানে একটু মুখস্থ এবং আরো অনেক কিছু ব্যাপার আছে। তো আমরা চলো শুরু করি। অষ্টাদশ অষ্টাদশ শতাব্দীর আগে তাপকে ভরহীন এক ধরনের তরল হিসেবে বিবেচনা করা হতো। যে তাপ এটা একটা ভরহীন তরল হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু আমরা জানি কি তাপ কি? তাপ কোনো পদার্থ না, তাপ হলো একটি অনুভব করার মতো বিষয়। তো হচ্ছে 1798 সালে কাউন্ট রামফোর্ড দেখান তাপকে একটা শক্তি। কে করছে? 1798 সালে। যেসব সালগুলো দেওয়া আছে ওইসব সালগুলো আমরা পড়তে হবে। মেনলি আমাদের যদি নিউটনের ওই সালটা আমরা পড়তে হবে, যেমন এই যে এই সালটা আমাদের পড়তে হবে 1687। তারপর এই সালটা আমার পড়তে হবে 1798। ওয়েট ওয়েট, কি কই থেকে কই জায়গা, হ্যাঁ। তো আমরা পড়ি, তো কাউন্ট রামফোর্ড দেখান তাপ এক ধরনের শক্তি। কত সালে? 1800। কই থেকে কই জায়গা দেখছো? রেডি। 1700 1 2 3 রেডি। 1798 সালে
কাউন্টার ফুড দেখান তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। এটা ইম্পর্টেন্ট কারণ এখানে সালটা উল্লেখ আছে এবং আমরা এখানেও দেখতে পাই যে এই সালটাও উল্লেখ আছে, যেটা ইম্পর্টেন্ট। যেগুলো আমি খটকা লাগতে পারে বা মনে রাখতে কষ্ট হবে সেগুলোকে আমি লাল দাগ দিয়ে দিচ্ছি, যেগুলো একটু ভেজাল হতে পারে, ওগুলো ভালোভাবে পড়বা। অনেক বিজ্ঞানী গবেষণার উপর ভিত্তি করে লর্ড কেলভিন এই যে 1850 সালে, এটা একটু ভালোভাবে পড়তে হবে কারণ এটা নিশ্চয়ই কাজে লাগবে, তাপ পদার্থ তাপগতিবিজ্ঞানের থার্মোডিনামিক্সের দুটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন। এই দুটি সূত্রের নাম কি তোমরা জানো? এই যে লর্ড কেলভিন এই কাজটা করেছিলেন থার্মোডিনামিক্সে, যার নাম কি বিদ্যা, থার্মোডিনামিক্স, এটার নাম কি তাপগতিবিদ্যা। এটা তোমার বড় ভাইয়া ও আপু যারা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে তাদেরকে জিজ্ঞাসা করে পাবা যে এখানে দুইটা সূত্র আছে। প্রথম সূত্রটার নাম হলো তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র। তিনটা সূত্র আছে, এখানে দুটা সূত্রের কথা বলা হয়েছে। একটা প্রথম সূত্রের নাম হলো জিরোথ ল বা শূন্য সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে প্রথম সূত্র, আর তৃতীয় সূত্রটার নাম হলো তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র। এটাই ওই যে 0, 1, 2 এই হিসাবে তিনটা সূত্র হয়েছে। তো এটা বড়দের ব্যাপার, তোমরা বড় হলে পড়বে। তো বিদ্যুৎ ও চুম্বকের উপর গবেষণা শুরু হয়, ব্যাপক ব্যাপক গবেষণা শুরু হয় 1778 সালে কুলম্ব বৈদ্যুতিক চার্জ, এই যে এই চার্জটা মনে রাখবা, 1778 সালে কুলম্ব বৈদ্যুতিক চার্জের ভেতরের বলের জন্য সূত্র আবিষ্কার করে। 1800 সালে ভোল্টা বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কারের পর বৈদ্যুতিক নিয়ে নানা গবেষণা শুরু হয়। 1820 সালে অয়েস্টার বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায় দেখান। 1831 সালে ফ্যারাডে হেনরি তার প্রতিক্রিয়াটি আবিষ্কার করেন। এখানে কিন্তু অনেক বিজ্ঞানীর অবদান আবিষ্কার আছে। তারা দেখান চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করে বিদ্যুৎ তৈরি করা যায়। 1864 সালে ম্যাক্সওয়েল তার বিখ্যাত ম্যাক্সওয়েল সমীকরণ পরিবর্তনশীল বিদ্যুৎ ও চুম্বক ক্ষেত্রে একই সূত্রের মাঝে নিয়ে এসে দেখান যে আলো একটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, বিদ্যুৎ ও চুম্বক আলাদা আলাদা কিছু নয়। এখানে একটা ইম্পর্টেন্স আছে, সেটা হলো ম্যাক্সওয়েল 1864 সালে তার বিখ্যাত ম্যাক্সওয়েল সমীকরণ পরিবর্তনশীল বিদ্যুৎ ও চুম্বক ক্ষেত্র একই সূত্রের মাঝে নিয়ে এসে দেখান যে আলো আসলে একটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, বিদ্যুৎ ও চুম্বক আলাদা কিছু নয়। এই দুটি একই শক্তি মানে ভিন্ন ভিন্ন রূপ। এটি সমোপযোগী একটি আবিষ্কার ছিল। একটু কারণ ইয়ং পরীক্ষার প্রমাণ করেছেন সালে, ইয়ং পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গের ধর্ম প্রমাণ করেছিলেন। তো আজকে এই পর্যন্তই থাক, আমরা বাকি পড়া নেক্সট দিন পড়বো, কারণ আজকে আমরা এমনিতেই অনেকগুলো পড়া পড়েছি। এগুলো তোমরা রিডিং দিবে, যেগুলো আমি রিডিং দিতে বলেছি এগুলো তোমরা ভালো মতো রিডিং দিবে। তারপর আছে পদার্থবিজ্ঞানের পরিসর, তারপর আছে এগুলো যেগুলো দাগানো আছে এগুলো একটু ভালোভাবে পড়বে, গুরুত্ব সহকারে, এবং মনে রাখার চেষ্টা করবে। 100% মনে রাখার দরকার নেই, এখন এত চাপ নেওয়ার দরকার নেই। যারা পারবে তো পারবে, না পারলে যতটুকু পারো অতটুকু, বেশি চাপ নেবেন। আদি পর্ব, গ্রিক, ভারতবর্ষ, চীন, মুসলিম সভ্যতার অবদান, এগুলো পড়বে। যেগুলো লাল কালি দিয়ে দেখা যাচ্ছে ওগুলো সবচেয়ে বেশি আসে। তো এগুলোই, এই জন্যই। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও যতটুকু ভালো লাগে তোমাদের, বা আরও কীভাবে আমি পড়ালে তোমরা উপকৃত হবে সেটা আমাকে জানাবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিবে, লাইক করে দিবে। গুড বাই। আজকে আমরা পড়লাম 8 পৃষ্ঠা পর্যন্ত। আমরা নেক্সট দিন আরো মজার জিনিস পড়বো। এই যে রাশি পড়বো, এই যে এগুলো পড়বো, দেখিয়ে দিব সুন্দর মজা। কালকে পড়া কম হবে, পড়া কম না মানে পড়ানোর বিষয় কম কালকের জন্য, মুখস্থ করার বিষয় কম, পড়ানোর বিষয় তো আছে। তো আজকের জন্য এই পর্যন্তই।
সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।